আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে এডু পরিবারের আরো একটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মিহিদাতুল ইসলাম। সো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং মোস্ট ইম্পর্টেন্টলি ভালোর দলে আছো। এখানে দেখতে পাচ্ছি ইসরাত জাহান ওয়ালাইকুম আসসালাম তোমাকে। আসমানি ওয়ালাইকুম আসসালাম। আসমানি অনেকদিন পর আসছো না ক্লাসে। জুই ওয়ালাইকুম আসসালাম তোমাকে। ওকে জ্যোতি ওয়ালাইকুম আসসালাম জ্যোতি তোমাকে। তারপর দেখা যাচ্ছে নওশিন আনিশা ওয়ালাইকুম আসসালাম তোমাকে। সাব্বির আহমেদ ওয়ালাইকুম আসসালাম। সাব্বির, আমি সবসময় ভালোর দলেই থাকি, আমি কিন্তু ভালো আছি। আতিফ আমি সবসময় ভালোর দলেই আছি। লিহা, হোয়াটস গোয়িং অন? নাথিং গোয়িং অন, জাস্ট আ বোরিং লাইফ আই এম লিডিং রাইট নাও। অল ক্লিয়ার। ওকে ওয়াফি, অল ক্লিয়ার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ওয়াফি। আচ্ছা, তারপর লাবিবা ওয়ালাইকুম আসসালাম লাবিবা তোমাকে। রাফা ওয়ালাইকুম আসসালাম রাফা। মেহজাবিন আক্তার স্যার কেমন আছেন? আমি তো সবসময় ভালোর দলে থাকি, আশা করি তুমিও ভালোর দলে আছো। আসমানি, ভালো আছি আমি। নমস্কার। সামান্থা রয়, নমস্কার তোমাকে। তোমার নামে একটা তামিল অ্যাক্টর আছে, মেবি তেলুগু, মেবি তামিল না। ভাইয়া ভালো আছেন? হ্যাঁ ভাইয়া ভালো আছি। ইমরানা রুবাইয়া ওয়ালাইকুম আসসালাম রুবাইয়া। আচ্ছা, ইনান ওয়ালাইকুম আসসালাম ইনান ভাইয়া, আশা করি তুমি ভালো আছো। কৃপা ওয়ালাইকুম আসসালাম কৃপা, আমি তো সবসময় ভালোর দলে থাকি, আশা করি তুমিও ভালো আছো। খাইশ ওয়ালাইকুম আসসালাম খাইশ। সামিয়া ওয়ালাইকুম আসসালাম সামিয়া। তাবাসসুম ওয়ালাইকুম আসসালাম তাবাসসুম, আমি সবসময় ভালোর দলে থাকি। আচ্ছা, রফিকুল, আমি ভালো আছি ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম তোমাকে। সো আজকে আর দেরি না করে আমরা ক্লাসটা শুরু করে ফেলি। আজকে আমি তোমাদেরকে পাংচুয়েশন পড়াতে এসেছি। সো তোমাদের সাথে একটা ইন্ট্রোডাকশন পিরিয়ড চলে গেল, এখন আমি তোমাদেরকে আজকের ক্লাসে পাংচুয়েশন পড়াবো। পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন তোমরা জিনিসটা জানো, আমি জানি। এই পার্টটা তোমাদের মোটামুটি এখানে কারো ঝামেলা থাকার কথা না। এখন তোমরা 9-10-এ উঠছো, ক্যাপিটাল লেটার কখন বসবে না বসবে এগুলো নিয়ে আমার আর কথা বলার কিছু নাই। তো আজকে আমি মেইনলি ক্লাসটায় কথা বলবো এই পাংচুয়েশন পার্টটা নিয়ে। পাংচুয়েশন এর বাংলা হচ্ছে বিরাম চিহ্ন। সেই বিরাম চিহ্ন নিয়ে আজকে আমার টোটাল ক্লাসটা কিন্তু নেওয়া হবে। তো আজকে আমরা বিরাম চিহ্নর কিছু নিয়ম কানুন দেখতে পাবো। সেই নিয়ম কানুনের মধ্যে আমরা দেখবো যে কি কি কারণে বিরাম চিহ্ন ব্যবহার করা হয়, কোন কোন ক্ষেত্রে আমরা কোন কোন বিরাম চিহ্ন ব্যবহার করি, আর কতগুলো বিরাম চিহ্ন সাধারণত আমাদের পরীক্ষায় এক্সামে আসে। প্লাস আমরা কিন্তু বোর্ডের কোশ্চেনও সলভ করব, পাশাপাশি তোমাদের একটা বোর্ডের কোশ্চেনও কিন্তু আমি হোমওয়ার্ক আকারে দিয়ে দিব, যেটা তোমাদের পাংচুয়েশনের জন্য আসবে। স্যার ওয়াফি কি এখনো নানুর বাসায় আছে নাকি কক্সবাজার চলে গেছে? তো এই কথাটা তো ওয়াফি আই গেস ভালো বলতে পারবে, আই গেস, যে ওয়াফি কোথায় আছে। সো চলো আমরা আস্তে আস্তে শুরু করি। সর্বপ্রথম পাংচুয়েশনের একটু ইতিহাস নিয়ে আমি একটু কথা বলতে চাই। পাংচুয়েশন শব্দটি একটি ল্যাটিন শব্দ থেকে এসেছে, যেটা হচ্ছে পাংচুয়াস। ল্যাটিন শব্দ পাংচুয়াস থেকে এই পাংচুয়েশনের উৎপত্তি। সো এটার মানে, মেইন কথা, পাংচুয়েশন মানে হচ্ছে পয়েন্ট মানে কি? চিহ্ন। ঠিক আছে, কোনো একটা চিহ্ন, এখান থেকে আমাদের এই পাংচুয়েশন শব্দের উৎপত্তি। এখন এই পাংচুয়েশনটা সাধারণত ব্যবহার করা হয়েছে 1500 সাল থেকে 1800 সাল পর্যন্ত। তার মানে 1500 সালের আগে, উইলিয়াম শেক্সপিয়ারের আগের জমানায়, হোমারের টাইমে, তখন কিন্তু সাধারণত বিরাম চিহ্নর ব্যবহার ছিল না। তখন সাধারণত আমরা লেটার, ওয়ার্ডস, সেন্টেন্স ইউজ করার মাধ্যমে কিন্তু করতে পারতাম, কিন্তু এরপর থেকে কিন্তু আমরা বিরাম চিহ্নর ব্যবহার করা শুরু করি। সো পাংচুয়েশন শব্দটি প্রথম ব্যবহার করা হয় কোথায়? ইডমস, ফ্রেজ অ্যান্ড ইডমস আমরা লিখি না, বিভিন্ন ফ্রেজ অ্যান্ড ইডমস, যেমন ক্যাটস অ্যান্ড ডগস, তাই না? আরো অনেক ফ্রেজ অ্যান্ড ইডমস আছে। সো এই সব ফ্রেজ অ্যান্ড ইডমস এর ক্ষেত্রে আমরা কিন্তু এই পাংচুয়েশন জিনিসটা সর্বপ্রথম ব্যবহার করি। অ্যান্ড আধুনিক মানে মডার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমরা এই জিনিসটাকে পাংচুয়েশন মার্ক আকারে ডাকি, যে ইংলিশ ভাষায় কিছু পাংচুয়েশন মার্কস আছে। তো চলো আমরা সেই পাংচুয়েশন মার্কস গুলো একটু দেখে ফেলি, আসো। সো প্রথম আমরা ফুল স্টপ পাচ্ছি, প্রত্যেকটা সম্পর্কে তোমাদেরকে ডিটেইলসে আলোচনা করা হবে। সো তোমরা এখনই অবাক হয়ে যাও না যে স্যার এটা সম্পর্কে ডিটেইলসে বলেন, সবকিছু নিয়ে আলোচনা করা হবে ডিটেইলসে। সো ফার্স্টে আসছে ফুল স্টপ। এই জিনিসটার আরেকটা নাম হচ্ছে পিরিয়ড। ঠিক আছে, ফুল স্টপ অথবা পিরিয়ড নামে এই জিনিসটাকে আমরা ডাকি। ফুল স্টপ সাধারণত আমরা কোন একটা বাক্যের শেষে ব্যবহার করি। এখন বাক্যের শেষে শুধু ফুল স্টপই না, বাক্যের শেষে কিন্তু আরেকটা জিনিস ব্যবহার করি, সেটা হচ্ছে কোশ্চেন মার্ক। সো কোশ্চেন মার্কটা আমরা কোন সব বাক্যের শেষে ব্যবহার করব? যেসব বাক্যে আমরা কোন একটা প্রশ্ন করব, কোন একটা প্রশ্ন করার ক্ষেত্রেই কোশ্চেন মার্কটা আসবে।
ডিটেলসে সবকিছু নিয়ে আলোচনা করা হবে। তারপরে বাক্যের শেষে আমরা আরো একটা জিনিস ব্যবহার করি, এক্সক্লেমেটরি মার্ক। আর মাঝে মাঝে এই জিনিসটা আমরা বাক্যের ভিতরেও ব্যবহার করতে পারি, যেমন এক্সক্লেমেটরি ওয়ার্ডস এর ক্ষেত্রে, যেমন ওয়াও, আল্লাস, হুররা, তাই না? এই ধরনের ওয়ার্ডস এর পরেও এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেটরি মার্কটা আমরা ব্যবহার করি। আর সাধারণত বাক্যের শেষে গিয়েও কিন্তু আমরা এক্সক্লেমেটরি মার্ক ব্যবহার করি। তার মানে এই তিনটা মার্ক যেটা তোমরা দেখতে পাচ্ছ, ফুল স্টপ, কোশ্চেন মার্ক, এক্সক্লেমেটরি মার্ক, এই তিনটা জিনিস সাধারণত কোন একটা সেন্টেন্সের শেষে ব্যবহার করা হয়। এখন সেন্টেন্সের মাঝখানেও কিন্তু আমরা বিভিন্ন ধরনের পাংচুয়েশন মার্ক ব্যবহার করি। যেমন ফার্স্টেই আসছে কমা। কমাটা সাধারণত আমরা কয়েকটা জিনিস যখন আমরা একসাথে বলতে যাই, সেই ক্ষেত্রে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা ভাবে বোঝানোর জন্য আমরা কমা ব্যবহার করি। এটা হচ্ছে কমার মেইন কাজ। প্লাস কিছু কিছু জায়গায় আমাদের ফুল স্টপের দরকার পড়ে না, আমাদের 1 সেকেন্ড থামার দরকার পড়ে না। কারণ পাংচুয়েশন জিনিসটা কি? পাংচুয়েশন জিনিসটা হচ্ছে একটা পজ, যে আমরা একটা বিরতি নিচ্ছি, থামছি, ঠিক আছে? এই কারণে এটাকে কিন্তু বাংলায় বলা হয় বিরাম চিহ্ন। বিরাম মানে কি? আরাম করতেছি। আমরা কি আরাম করতেছি? টায়ার্ড হয়ে গেছি, তাই না? যে একটা সেন্টেন্স আমি টানা লিখতেছি, তো সেন্টেন্সটা তো টায়ার্ড হয়ে যাবে। তো সেন্টেন্সটাকে রেস্ট দেওয়ার জন্য আমরা কিন্তু এইসব পাংচুয়েশন মার্ক আনি। তো সেন্টেন্সের শেষে তো আমরা একটা রেস্ট দেই, সেই সেন্টেন্সের শেষে আমরা এই তিনটা জিনিস দিয়ে রেস্ট দেই। কিন্তু সেন্টেন্সের মাঝে মাঝেও সেন্টেন্সের একটু রেস্টের দরকার পড়ে। সেই রেস্টগুলো কে দেয়? সেই রেস্টগুলো ফার্স্টে দেয় কমা, যেটা হচ্ছে যে জায়গায় ফুল স্টপের দরকার পড়বে না, এত বেশিক্ষণ আমার রেস্টের দরকার নেই, অল্প একটু রেস্ট হলেই হবে, সেই জায়গায় আমরা কমাটা ব্যবহার করি। তারপর হাইপেন, হাইপেনটা ব্যবহার করি এক একটা ওয়ার্ডের মধ্যে রেস্ট। একটা ওয়ার্ডের মধ্যেও আমাদের মাঝে মাঝে রেস্ট বা একটু বিরাম চিহ্নের দরকার পড়ে। সো ওয়ার্ডের মাঝে আমরা, যেমন সিস্টার ইন ল, দেখছো একটা রেস্ট দিলাম, সিস্টার ইন ল, এইভাবে কিন্তু আমি বলি নাই, সিস্টার ইন ল, ঠিক আছে? দেখো একটা সিস্টার ইন ল, ঠিক আছে? এই যে দেখো একটা একটা রেস্ট গেল না? সো একটা ওয়ার্ডের মধ্যেও কিন্তু আমরা রেস্ট দিতে পারি। সো সেন্টেন্সের মধ্যে রেস্ট দিতে গেলে কমার ব্যবহার করি, আর ওয়ার্ডের মধ্যে যখন আবার রেস্টের দরকার পড়ে তখন আমরা ব্যবহার করি হাইপেনের। আরো কয়েকটা পাংচুয়েশন মার্ক তোমাদেরকে দেখাবো, আর প্রত্যেকটা নিয়ে ডিটেলস আলোচনা করব। জাস্ট এই শর্টকাট আলোচনার মধ্যে শেষ করে ফেলবো এরকম না। ড্যাশ, ড্যাশ কখন ব্যবহার করি? ড্যাশ ব্যবহার করি যখন আমরা নতুন কোনো জিনিস নিয়ে আলোচনা করব। সো এই ড্যাশের ব্যবহারটা তোমাদের এক্সামে ইউজ হয় না। সো যেহেতু বেশি ইউজ হয় না, ড্যাশ নিয়ে আমরা বেশি আলোচনা করব না। এবার দেখো সেমি ক্লোন। ক্লোনের থেকে, যেমন এই নিচে আছে তোমার ক্লোন বা ক্লোন ড্যাশ, ক্লোনের থেকে তোমার যদি একটু অল্প টাইম পজের দরকার পড়ে, যেমন ক্লোনের ক্ষেত্রে আমরা বেশি টাইম পজ নিব, সো তার থেকে একটু অল্প সময় পজের বা বিরামের দরকার পড়লে, রেস্টের দরকার পড়লে আমরা সেমিকোলন ব্যবহার করব। আর সেমিকোলনের থেকে একটু বেশি রেস্টের দরকার পড়লে আমরা এখন ক্লোন ব্যবহার করব। আর অ্যাপোস্ট্রোফিস, অ্যাপোস্ট্রোফিস হচ্ছে গিয়ে কোনো পজ না, এটার ক্ষেত্রে আমরা সাধারণত পজ হিসাবে কাউন্ট করব না এটাকে। অ্যাপোস্ট্রোফিস দ্বারা আমরা কারো মালিকানার ক্ষেত্রে বুঝাই, ম্যাক্সিমাম টাইমে মালিকানার ক্ষেত্রে বুঝাই, কিংবা কোনো বড় দুইটা ওয়ার্ডকে একসাথে শর্ট করে লেখার জন্য আমরা এই অ্যাপোস্ট্রোফির ব্যবহার করি। ডিটেলসে গেলে তখন তোমরা জানবা। আর সর্বশেষে আমরা ইনভার্টেড কমা, বা এটাকে আরেকটা নামে আমরা ডাকি, সেটা হচ্ছে কোটেশন মার্ক। ইনভার্টেড কমা অথবা কোটেশন মার্ক, এই দুইটা নামে এই জিনিসটাকে ডাকা হয়। এই জিনিসটা সাধারণত আমরা ন্যারেশনের ক্ষেত্রে ইউজ করি। তোমরা যারা ন্যারেশন করছো আর বা কারো কথা, অন্য কারো কথা যখন আমরা হুবাহু বলতে যাই, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা এই জিনিসটা ব্যবহার করি। সো মোটামুটি আমি তোমাদেরকে যা যা ধারণা দিলাম, এইটুকু বুঝতে কারো কোনো প্রবলেম আছে কিনা? কারণ এখন আমরা একটু ডিটেলস আলোচনা করব। সো কারো কোনো যদি সমস্যা থাকে তোমরা কিন্তু আমাকে জানাতে পারো। আচ্ছা, সামিয়া ক্লিয়ার, সামিয়ার ক্লিয়ার, ওকে। তাবাসসুম স্যার, এটার উপর কি একটাই ক্লাস নেবেন? এটার উপর তোমাদের আরো একটা ক্লাস যাবে, রিভিশন ক্লাস। শুধুমাত্র একটা ক্লাস না কিন্তু, পরপর দুইটা না, আরো একটা ক্লাস পাবে। নো প্রবলেম রুবায়ার। মাহি ক্লিয়ার স্যার। আচ্ছা, জানাত লাবিবারও ক্লিয়ার। জুই আন্ডারস্টুড, ওকে। শর্টকাটে যেহেতু তোমরা বুঝছো, এবার লং কাটে আমি বুঝাবো, ঠিক আছে? আচ্ছা, শো শর্ট ওয়ার্ড টু শর্ট ওয়ার্ড, হ্যাঁ শর্ট ওয়ার্ডের ক্ষেত্রে ইমরানা আক্তার লিমা, লিমাও কিন্তু সরি লিমা, নওশিন আনিশার ক্লিয়ার, ওকে। তাবাসসুম ক্লিয়ার, সবারই তাহলে মোটামুটি, কারো কোনো প্রবলেম নাই। টুম্পা ক্লিয়ার, সাব্বির আহমেদ নো প্রবলেম,
আতিফ ক্লিয়ার, লিহা, আচ্ছা ক্লিয়ার শোনা যায় না। আচ্ছা আমার কথা কি তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ না? আচ্ছা ওয়াফি হচ্ছে নানুবাড়ি আছে, কৃপা ওয়াফি তোমাকে জানাইলো। আনিকা ক্লিয়ার, তামান্না রহমান ক্লিয়ার, নাইমা অল ক্লিয়ার। আচ্ছা শোনা যাচ্ছে, ওকে। অথই স্যার আপনি আমার মেসেজ, আপনি আমার এসএমএস দেখছেন না কেন? এই যে অথই তোমার মেসেজ আমি দেখে ফেললাম। ঠিক আছে, সবার মেসেজ হয়তো সবসময় দেখা যায় না, কিন্তু আমি সবসময় চেষ্টা করি যাতে সবার মেসেজে রিপ্লাই দেওয়া যায়। জ্যোতি হ্যাঁ শোনা যাচ্ছে, আর ক্লিয়ার জ্যোতিও। ঠিক আছে, তাহলে তোমরা মোটামুটি সবাই বুঝছো। যেহেতু তোমরা সবাই বুঝছো, তাহলে আমরা চলো এবার ডিটেলস আলোচনায় যাই। সেই ডিটেলস আলোচনায় তোমাদের হয়তো বা এক্সাম্পল দিয়ে আমি সবগুলা বুঝাই দিব, যাতে তোমাদের আজকের ক্লাসের পর এই পাংচুয়েশন নিয়ে আর কোনো চিন্তা ভাবনা করতে না হয়। সবার আগে আমরা ফুল স্টপ, যেটাকে আমরা দাড়ি বা পূর্ণচ্ছেদ, পূর্ণচ্ছেদ কথাটা তোমাদের একটু কঠিন মনে হতে পারে, কিন্তু আমরা দাড়ি হিসাবেই বলতে পারি, বাংলায় এটাকে দাড়ি বলে। ঠিক আছে, দাড়ি, এই দাড়ি না, নট দিস দাড়ি, কিন্তু অন্য দাড়ি, যেখানে আমাদের একটু থামতে হবে। কারণ কি, আমার বাক্যটা কিন্তু শেষ। তার মানে ফুল স্টপ সাধারণত কোনো একটা বাক্যের শেষই আমরা ব্যবহার করি। এখানে কিন্তু এই জিনিসটাই বলা আছে যে পূর্ণ অর্থ বিবৃতিমূলক একটি বাক্য, যেটাকে বলা হয় ডিক্লেয়ারেটিভ সেন্টেন্স। সাধারণত কোনো একটা ডিক্লেয়ারেটিভ সেন্টেন্স, ডিক্লেয়ারেটিভ সেন্টেন্স মানে কি, যেই সেন্টেন্স দ্বারা ফুল একটা মিনিং বুঝায়। যেমন আমি বলতে পারি I go to school. দেখো এটা শেষে আমি এই ফুল স্টপটা দিলাম, কারণ কি এটা একটা কমপ্লিট সেন্টেন্স। কারণ এই সেন্টেন্সে বলা হচ্ছে আমি স্কুলে যাই। এখানে আর কোনো সন্দেহের কিছু নাই যে আমি কোথায় যাই, কে যায়, এই ধরনের কোনো সন্দেহ কিন্তু আর নাই। কে যায়, আমি যাই, কোথায় যাই, স্কুলে যাই, কি করি, যাই, সব ধরনের অ্যান্সার কিন্তু এই সেন্টেন্সটার মধ্যে আছে। সো যেই সব সেন্টেন্সের মধ্যে তুমি কমপ্লিটলি সব ধরনের ইনফরমেশন পাচ্ছ, সেই ধরনের সেন্টেন্সকে বলা হয় ডিক্লেয়ারেটিভ সেন্টেন্স। আর সাধারণত প্রত্যেকটা ডিক্লেয়ারেটিভ সেন্টেন্সের পরই কিন্তু ফুল স্টপ বসে, যদি যেটা প্রশ্নবোধক বা বিস্ময়সূচক নয় তার শেষে ফুল স্টপ বসে। দেখছো লাস্টে একটা কি কথা আছে, ডিক্লেয়ারেটিভ সেন্টেন্স হইলেই যে শুধু ফুল স্টপ বসবে এটা না, যদি সেই ডিক্লেয়ারেটিভ সেন্টেন্সে প্রশ্ন করা হয় বা কোনো আবেগ বা অবাক করা ব্যাপার থাকে, তাইলে কিন্তু আবার ফুল স্টপ বসবে না, সেই ক্ষেত্রে অন্যান্য জিনিস বসবে। তো ফুল স্টপ নিয়ে আহামরি কারো কোনো ঝামেলা থাকার কথা না। তারপর মাইল্ড কমান্ড মানে কোন একটা আদেশ করার মতো, মানে একটু বিনয়ের সুরে একটা আদেশ করার মতো, কিংবা শর্টকাটে বলা যায় তোমাদেরকে যদি আমি বলতে চাই, সেটা হচ্ছে গিয়ে যে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সবসময় ফুল স্টপ বসবে। ওকে ক্লিয়ার, ইম্পারেটিভ সেন্টেন্সে সবসময় ফুল স্টপ বসবে। যেমন প্লিজ ওপেন দ্য ডোর, প্লিজ ওপেন দ্য ডোর। এটা দেখো, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, আর ইম্পারেটিভ সেন্টেন্সের শেষে কিন্তু আমরা এই যে ফুল স্টপটা দিয়েছি। এই ইম্পারেটিভ সেন্টেন্সের শেষে কিন্তু আমি চাইলে কোশ্চেন মার্ক দিতে পারবো না। ঠিক আছে, চাইলে কিন্তু আমি এক্সক্লেমেটরি সেন্টেন্স ইউজ করতে পারতেছি না, আমার কিন্তু ফুল স্টপ দিতে হইতেছে। এখন দেখো, ইন্টারনেট বা ইমেইল অ্যাড্রেস লেখার ক্ষেত্রে আমাদের ফুল স্টপ ব্যবহার করতে হয়। এখন ইন্টারনেটের ক্ষেত্রে আমি কিভাবে বললাম, তোমরা সাধারণত সবাই ওয়েবসাইটে গিয়ে বিভিন্ন ওয়েবসাইটে সার্চ দাও, প্রত্যেকটা ওয়েবসাইটের ডোমেইন নেম হিসাবে www ডট, যেটাই হোক না কেন, XYZ, যেই নামই থাকুক না কেন, লাস্টে একটা .com, তাই না? এই যে এখানে একটা ফুল স্টপ, এখানে একটা ফুল স্টপ। যে কোনো ইন্টারনেটের ওয়েবসাইট লেখার ক্ষেত্রে তোমরা ফুল স্টপ দেখতে পাবা। আবার HTTPS, এটার পরও তোমার স্ল্যাশ স্ল্যাশ দিয়ে ফুল স্টপ আছে। তার মানে কি, ইন্টারনেটের কোন একটা ওয়েবসাইটের ডোমেইন নেম হিসাবে ফুল স্টপ ইউজ করা হবে, কিংবা একটা ইমেল অ্যাড্রেসের ক্ষেত্রেও কিন্তু ফুল স্টপ ইউজ করা হবে। যেমন আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিচ্ছি, যে মিহদাত, এই যে দেখো mihdad.islam2021@gmail, আবার একটা .com। দেখতেছো, একটা ইমেল অ্যাড্রেসের ক্ষেত্রেও কিন্তু আমি দুইটা ডট ইউজ করতেছি। এই সব ক্ষেত্রে ফুল স্টপের ব্যবহার করা হয়। তার মানে কোন একটা ডিক্লেয়ারেটিভ সেন্টেন্সের শেষে যদি প্রশ্ন বা আবেগ কিছু না থাকে, সেই ক্ষেত্রে ফুল স্টপ ব্যবহার করা হয়। ইম্পারেটিভ সেন্টেন্স, যেখানে আমি আদেশ করতেছি বিনয়ের সাথে, সেই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে
ফুল স্টপ ব্যবহার করা হয়। ইন্টারনেট অথবা ইমেল অ্যাড্রেস লিখতে গেলেও কিন্তু আমরা ফুল স্টপ ব্যবহার করি। সবাই কি ফুল স্টপ বিষয়টা ক্লিয়ার হয়েছে নাকি বলো? কারো কি কোনো ডাউট আছে কিনা? ইয়েস, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, www, ইয়া ক্লিয়ার ওয়াফি, ইয়া স্যার, তাবাসসুম তুবা, ইয়া ক্লিয়ার, রুবাইয়া ক্লিয়ার, সাব্বির ক্লিয়ার, নো ডাউট স্যার, অথই ক্লিয়ার, নো ডাউট, জুই ক্লিয়ার, ইনান, এভরিওয়ান টেক টিচার্স ইমেল। এই আমার ইমেল নিয়ে কি হবে, লাভ কি? আমার তো হোয়াটসঅ্যাপ নাম্বার আছেই আনিশা, ইমেল দিয়ে কি হবে? আনিশা ক্লিয়ার, তোফায়েল ক্লিয়ার, কাজী জারিফ অল ক্লিয়ার, আচ্ছা, জান্নাতুল তাজরি ক্লিয়ার, সামিয়াও ক্লিয়ার। আচ্ছা, কারো কোনো প্রবলেম নাই মনে হচ্ছে। রাফা ক্লিয়ার। ওকে, মোটামুটি তাহলে সবাই ক্লিয়ার, কারো কোনো প্রবলেম আমি দেখলাম না। চলো এখন আমরা কোশ্চেন মার্ক এ চলে যাই। কোশ্চেন মার্ক, ঠিক আছে, কোশ্চেন মার্কে আমি চলে গিয়েছি। প্রশ্নবোধক চিহ্ন, কোশ্চেন মার্কের বাংলা কি? প্রশ্নবোধক চিহ্ন। সো কোশ্চেন মার্ক হচ্ছে এক প্রকার এন্ড পাংচুয়েশন। আমি অলরেডি বলছি এন্ড পাংচুয়েশন মানে কি, এখানে যে এন্ড পাংচুয়েশন লেখা আছে, এন্ড পাংচুয়েশন মানে যখন কোন একটা সেন্টেন্সের শেষে গিয়ে কোন একটা পাংচুয়েশন বসবে সেটাকে আমরা এন্ড পাংচুয়েশন বলি। আর ইংলিশ ল্যাঙ্গুয়েজে এন্ড পাংচুয়েশন টোটাল তিনটা, একটা হচ্ছে ফুল স্টপ, একটা হচ্ছে কোশ্চেন মার্ক, আর একটা হচ্ছে এক্সক্লেমেটরি সাইন অথবা এক্সক্লেমেটরি মার্ক। সো এই তিনটা এন্ড পাংচুয়েশন কিন্তু আমরা পাচ্ছি। সো এই এন্ড পাংচুয়েশনের ক্ষেত্রে তোমরা একটা জিনিস দেখবা, ডিরেক্ট এন্ড ইনডিরেক্ট কোশ্চেন্স। দেখো, সবসময় ডিরেক্ট কোশ্চেন্স এর ক্ষেত্রে কোশ্চেন মার্ক বসবে, কিন্তু ইনডিরেক্ট কোশ্চেন, যে কোশ্চেনটা ইনডিরেক্টলি করা হয়, এই ধরনের কোশ্চেনে কিন্তু আবার কোশ্চেন মার্ক বসবে না। এক্সামে কিন্তু তোমাদের এই ধরনের কিছু একটা আসতে পারে, যদি এক্সামের কোশ্চেন অনেক হার্ড হয় সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের একটা জিনিস তোমরা পাবা। সেটা কি? একটা ইনডিরেক্ট কোশ্চেন আর ডিরেক্ট কোশ্চেনটা দেখো। ডিরেক্ট কোশ্চেন, হোয়াট ইজ শি ডুইং টুনাইট। দেখো, ডিরেক্ট কোশ্চেনে কি, হোয়াট ইজ শি ডুইং টুনাইট, ডিরেক্টলি কোশ্চেন করছে যে সে কি করতেছে রাতের বেলায়, তাই না? সে রাতের বেলায় কি করতেছে, আজকে রাতে সে কি করছে, ডিরেক্টলি কোশ্চেন করতেছে। আর ইনডিরেক্ট কোশ্চেন দেখো, আই ওয়ান্ডার হোয়াট শি ইজ ডুইং টুনাইট। দেখো, আই ওয়ান্ডার হোয়াট শি ইজ ডুইং টুনাইট, যে আমি চিন্তা করতেছি, তার মানে কি ডিরেক্টলি কিন্তু কোশ্চেনটা করে নাই। সো যখন ডিরেক্টলি কোশ্চেন করা হবে শেষে তোমরা একটা কোশ্চেন মার্ক পাবা মাস্ট, আর কোশ্চেন মার্ক তখন তোমাদের দিতে হবে। কিন্তু সেই কোশ্চেনটা যদি ডিরেক্টলি করা না হয়, হয়তো আমি চিন্তা করতেছি আই ওয়ান্ডার, অর আই থট, অর আই সাপোজড, ঠিক আছে, এই ধরনের, বা আই প্রেডিক্ট, এই ধরনের ওয়ার্ড দ্বারা যখন তুমি দেখবা যে একটা ইনডিরেক্ট কোশ্চেন করা হইতেছে, তার মানে তোমরা ভেবে নিবা কি এখানে তোমাদের কোশ্চেন মার্ক দিতে হবে না। যদিও এখানে WH ওয়ার্ড তোমরা পাবা, এখানে তোমরা দেখবা যে লাস্টে একটা জিজ্ঞেস করতেছে যে সে আজকে কি করতেছে, কিন্তু স্টিল যেহেতু এটা ডিরেক্ট কোশ্চেন না, একটা ইনডিরেক্ট কোশ্চেন, এই ধরনের কোশ্চেনে কিন্তু কোনো কোশ্চেন মার্ক ইউজ করা হয় না। আরো আছে কোশ্চেন মার্কের কয়েকটা ব্যবহার, ঠিক আছে। তো কোশ্চেন মার্কের আরো কয়েকটা ব্যবহার যেটা আমি এখানে লিখি নেই, আরো কয়েকটা ব্যবহার লিখি। যেমন মাঝে মাঝে আমরা অক্সিলারি ভার্ব ইউজ করার মাধ্যমে কিন্তু কোশ্চেন করে থাকি। সো কোন একটা সেন্টেন্সে তোমরা যদি দেখো যে সেন্টেন্সের শুরুতেই যদি তোমরা কোনো একটা অক্সিলারি ভার্ব দেখতে পাও, সেক্ষেত্রে তোমরা মনে করবা যে সেই সেন্টেন্সে আমাদের কোশ্চেন মার্ক ব্যবহার করতে হবে। কারণ WH কোশ্চেন থাকলে এটা আইডেন্টিফাই করা অনেক ইজি, কিন্তু যদি তোমরা শুরুতেই কোনো একটা অক্সিলারি ভার্ব মানে বি ভার্বস অর মডাল ভার্বস, এই ধরনের ভার্বস যদি বা ডু ভার্ব, এই ধরনের ভার্ব যদি তোমরা সেন্টেন্সের শুরুতে দেখতে পাও, সেক্ষেত্রে তোমরা ধরে নিবা এই সেন্টেন্সে একটা কোশ্চেন করা হয়েছে, এন্ড এটার শেষে আমাদের একটা কোশ্চেন মার্ক দিতে হবে। কারণ অক্সিলারি ভার্ব অর বি ভার্ব, ডু ভার্ব, এই ধরনের ভার্ব দিয়ে যেইটাকে কোশ্চেন করা হয়, এই ধরনের কোশ্চেন সবসময় ডিরেক্ট কোশ্চেন হয়, কোনো সময় ইনডিরেক্ট কোশ্চেন হয় না। সো তোমরা সবাই কোশ্চেন মার্কটা কি বুঝতে পারছো নাকি আমাকে একটু জানাও। কৃপা ক্লিয়ার, কাজী জারিফ স্যার ওয়াফি আর SMS কি সবার আগে যায় নাকি আমাদেরটা দেখেন? এই যে কাজী জারিফ দেখি তো কেন ওয়াফিরটা। সামিয়া ক্লিয়ার, জুই ক্লিয়ার, ওয়াফিকে নিয়ে তোমরা করো না, কারণ ওয়াফি অনেক মেসেজ দেয় আসলে। অথই ক্লিয়ার, ওকে, রাফা ক্লিয়ার, রুবাইয়া ক্লিয়ার, আনিশা কিন্তু ক্লিয়ার, তাবাসসুম ক্লিয়ার, জান্নাতুল ক্লিয়ার, ঠিক আছে। দীক্ষিতা এসে পড়েছো, ফুল ক্লিয়ার দীক্ষিতা।
আচ্ছা, মুস্তাফিজুর রহমান ক্লিয়ার। মুস্তাফিজুর রহমান আমাদের সেই সুপারস্টার বলারও কিন্তু আমাদের সাথে ক্লাস করতেছো, দ্যাটস গুড। অর্পিতা মন্ডল কিন্তু ক্লিয়ার। ওকে, মেহজাবিন আক্তার ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ওকে, ওয়াফি ক্লিয়ার। আর ডিরেক্ট কোশ্চেনে ডাব্লিউএইচ এর পরে অক্সিলারি ভার্ব থাকে, আর ইনডিরেক্ট কোশ্চেন ডাব্লিউএইচ এর পর সাবজেক্ট থাকে। ইয়েস, ওয়াফি কিন্তু বুঝে ফেলেছো ডিরেক্ট ইনডিরেক্ট কোশ্চেনটা। তোফায়েল ক্লিয়ার। সাব্বির আন্ডারস্টুড। টুম্পা ক্লিয়ার। ওকে, মাহি আব্দুল্লাহ ক্লিয়ার। নাইমা ক্লিয়ার। ওকে, ঠিক আছে, সে যেহেতু তোমরা সবাই ক্লিয়ার, সো এখন আমরা আরো একটা এন্ড পাংচুয়েশন নিয়ে কথা বলবো। সো এইটাই হচ্ছে লাস্ট এন্ড পাংচুয়েশন। সো আমরা অলরেডি দুইটা এন্ড পাংচুয়েশন বুঝছি, একটা ফুল স্টপ, একটা কোশ্চেন মার্ক। আর এটা খুবই ইজি, এক্সক্লেমেটরি সেন্টেন্সের যে এন্ড পাংচুয়েশন, এই পাংচুয়েশনটা খুবই সহজ, কারণ তোমরা সেন্টেন্সের ধরন দেখলেই দেখতে পারবা। যেমন হোয়াট, দেখো এখানে একটা ডাব্লিউএইচ কোশ্চেন আছে, এখানে কিন্তু একটা ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, বাট এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স হইতে যেতেছে। দেখো, হোয়াট এ গুড লুকিং বয় হি ইজ। এইবার দেখো, হোয়াট এ গুড লুকিং বয় হি ইজ, এটার পর আমরা এক্সক্লেমেটরি সাইন দিলাম। কেন এটার পর একটা এক্সক্লেমেটরি সাইন কেন দিলাম? দেখো, হোয়াট ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, কিন্তু এটা কোনো কোশ্চেন মার্ক না। হোয়াট এ গুড লুকিং বয় হি ইজ, যে কত সুন্দর সেই ছেলেটা। এই যে দেখো, কত সুন্দর এই ছেলেটা, বাট এই কত দ্বারা, কারণ কত দ্বারা কিন্তু আমরা কিন্তু আসলে কোনো কোশ্চেন জিজ্ঞেস করতেছি না। আমরা কি জিজ্ঞেস করতেছি যে ছেলেটা কি আসলেই গুড লুকিং কি না? এটা কিন্তু আমরা জিজ্ঞেস করতেছি না, আমরা ডিরেক্টলি বলতেছি যে দেখো ছেলেটা কত সুন্দর। এই যে এইটাই কিন্তু ইমোশন নিয়ে। তোমরা নিশ্চয়ই ক্রাশ খাও, অনেকের সাথেই ক্রাশ খাও, তাই না? তো ফ্রেন্ডরা বলো না, যে মেয়ে ফ্রেন্ডরা বিশেষ করে মেয়েরা বলো না, দেখ তো ছেলেটা কত সুন্দর। এই যে কত সুন্দর, যখনই তুমি বলতেছো কত, সাথে একটা অ্যাডজেক্টিভ লাগাইতেছো, কতর সাথে একটা অ্যাডজেক্টিভ, কারণ সুন্দর তো একটা অ্যাডজেক্টিভ আর অসুন্দর একটা অ্যাডজেক্টিভ অবশ্যই। যখনই তুমি দেখবা যে এই ধরনের কত এর সাথে একটা অ্যাডজেক্টিভ আসতেছে, তোমরা ফার্স্টে এই জিনিসটাকে বাংলায় ট্রান্সলেট করবা। সো বাংলায় ট্রান্সলেট করলেই বুঝে যাবা। আর কতর সাথে তুমি দেখতেছো একটা অ্যাডজেক্টিভ জড়িত, নাকি কোনো ভার্ব জড়িত। কারণ আমরা জানি কোশ্চেন কখন হবে, যখন এই ডাব্লিউএইচ কোশ্চেনের সাথে একটা ভার্ব জড়িত থাকবে। বাট এখানে ডাব্লিউএইচ ওয়ার্ডের সাথে কিন্তু একটা ভার্ব না, এই গুড লুকিং এই অ্যাডজেক্টিভটা হচ্ছে আমার জড়িত। তখন এটা বুঝে নিবা এটা একটা শকিং বা বিস্ময়, যে শক হয়ে গেছে দেখে, সো বিস্ময় হয়েছে। এই ধরনের সেন্টেন্সের শেষে বসবে এক্সক্লেমেটরি সাইন। আর এক্সক্লেমেটরি সাইন আরো একটা জায়গায় বসে, শুধুমাত্র বাক্যের শেষেই বসে না। এক্সক্লেমেটরি সাইনের আরেকটা সুপার পাওয়ার আছে, সে কিন্তু কোনো একটা ওয়ার্ডের পরেও বসতে পারে। যেমন alas the boy is dead। এইবার এখানে বসবে ফুল স্টপ। যদি আমার ওয়ার্ডের পরে যদি আমার এক্সক্লেমেটরি সাইন বসে যায়, সেই ক্ষেত্রে আমার সেন্টেন্সের শেষে আর এক্সক্লেমেটরি সাইনটা কিন্তু বসবে না, আগেই বলে দিই। এইবার দেখো, যেই সুন্দর ছেলেটার কথা বললাম, সেই সুন্দর ছেলেটা কি মারা গেল, ঠিক আছে? তার মানে কি একটা কষ্ট ফুল সেন্টেন্স দিয়ে না বুঝায় শুধুমাত্র একটা ওয়ার্ড দিয়ে বুঝাইতেছে, অ্যালাস, ঠিক আছে? আর যখনই তুমি কোনো একটা ওয়ার্ডের সাথেও ইমোশন যোগ করবা, ইমোশন থাকলেই সেই জায়গায় এক্সক্লেমেটরি সাইন আসবে। আর যেহেতু একটা ওয়ার্ড দ্বারা ইমোশন বুঝাইতেছে, মানে দুঃখ পাইছে, অনেক কষ্ট পাইছে, সো তারপর কিন্তু আমরা এক্সক্লেমেটরি সাইনটা দিয়ে দিলাম। আর যেহেতু আমাদের ওয়ার্ডের শেষে এক্সক্লেমেটরি সাইন চলে আসছে, সেন্টেন্সের শেষে গিয়ে কিন্তু আবার সেই সাইনটা কিন্তু আসবে না, অ্যালাস দ্য বয় ইজ ডেড। সো এক্সক্লেমেটরি সাইন দুই ভাবে ব্যবহার করা হয়, আর দুইটা ব্যবহারই তোমাদের আমি শিখাইলাম। সবাইকে বুঝছো নাকি এক্সক্লেমেটরি সাইনটা? একটু আমাকে জানাও। Yes, Wafi, what a beautiful bird it is. Yes, what plus verb question mark, what plus adjective? Yes, exclamatory mark. Alas, wow, hurrah, fai. Okay, Wafi কিন্তু বুঝছি স্যার। সাব্বির বুঝেছো। মেহজাবিন ক্লিয়ার, অর্পিতা ক্লিয়ার, দীক্ষিতা ক্লিয়ার, সামিয়া ক্লিয়ার,
ওকে, তোমরা আজকে খুব ভালো স্টুডেন্ট, সবাই ক্লিয়ার হয়ে যেতেছো। অল ক্লিয়ার, অর্পিতা মন্ডল অল ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে, ওয়াফি, তামান্না রহমান ইয়েস স্যার। ওকে, সবাই যেহেতু বুঝেছো তাহলে আমরা টাইম ওয়েস্ট না করি, যে জিনিসটা বুঝছো সেই জিনিসটার ব্যাপারে বারবার খোঁজাইতে থাকলে সময় নষ্ট। এইবার আসো কমা। এখন আর আমরা এন্ড পাংচুয়েশন নিয়ে কথা বলবো না, এখন আমাদের টাস্কটা হচ্ছে সেন্টেন্সের ভিতরে। এখন আমরা সেন্টেন্সের ভিতরে যেয়ে কাজ করব। সেন্টেন্সের শেষের কাজ অলরেডি তোমরা বুঝে ফেলছো, আর এইগুলো সাধারণত তোমরা ভুল করো না, কিন্তু আলটিমেটলি ভুলগুলো আমাদের যেগুলো হয় মেইনলি সেটা হচ্ছে সেন্টেন্সের মধ্যে। সেন্টেন্সের মধ্যেই আমাদের ভুলগুলো হতে পারে। যেমন তোমাদের কমার একটা সংজ্ঞা দেই, আসলে সংজ্ঞা না, এটা আসলে কমার ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্য। এখানে আমি তোমাদের কমার বৈশিষ্ট্যগুলো দিচ্ছি। যেমন দুইয়ের বেশি যখন কোন একটা ওয়ার্ড থাকবে এবং সেই ওয়ার্ডগুলো যখন পাশাপাশি ব্যবহার করা হবে তাদের মধ্যে কমা ব্যবহার করা হবে, আর শেষের আগেরটার ক্ষেত্রে একটা অ্যান্ড ব্যবহার করা হবে। তার মানে দুইটার বেশি যখন জিনিস থাকবে, কারণ দুইটা জিনিস থাকলে, যেমন আই লাইক টি অ্যান্ড কফি, আই লাইক টি অ্যান্ড কফি, তার মানে আমি দুইটা জিনিসের সাথে বলতেছি, দুইটা জিনিসের ব্যাপারে, সেই ক্ষেত্রে আমি কমা ব্যবহার করব না। কিন্তু যখন আমি তিনটা জিনিসের কথা বলবো, যেমন আই লাইক টি, কফি অ্যান্ড মিল্ক, এখন দেখো আই লাইক টি, কফি, এই দুইটার মাঝখানে তো আমার কিছু একটা দিতে হবে, যে আই লাইক টি, কফি অ্যান্ড মিল্ক। সো কফি অ্যান্ড মিল্ক আমি বুঝলাম, কিন্তু টি আর কফির মাঝখানে কি যাবে? এই জায়গাটাই আসবে আমার কমার ব্যবহার। চলো দেখি আমরা ব্যবহারটা। দেয়ার আর এইবার এখন একটা লিস্ট আছে, দেখো এ ফোর্ক, এ ফোর্ক মানে একটা কাঁটা চামচ, এইবার এই ফোর্কের পর যাবে একটা কমা। এ সস প্যান, এটার পর যাবে একটা কমা। এ কাপ এন্ড এ প্লেট, এখন এখানে যেহেতু এন্ড আছে এর আগে আর তুমি কমাটা দিবা না, ঠিক আছে, কারণ এন্ড এর সাথে তোমার যুক্ত করতেছে ওয়ার্ডটা কনজাংশন হিসাবে। কিন্তু আবার কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে যদি আবার এন্ড থাকে, সেই ক্ষেত্রে আবার এন্ড এর আগে কমা দিতে হবে, যেহেতু এটা একটা সিম্পল সেন্টেন্স, এটা কোনো কম্পাউন্ড সেন্টেন্স না। সেই ক্ষেত্রে যেহেতু এন্ড দ্বারা লাস্টের দুইটা অটোমেটিকলি কানেক্ট হইতেছে, কমা দিয়ে কিন্তু তোমার কানেক্ট হওয়ার দরকার নেই। আর এই কমার ব্যবহারটা আমরা কেন করি? কারণ বিরতির জন্য। অলরেডি আমি বলছি বিরাম চিহ্ন ব্যবহারই করা হয় রেস্ট নেওয়ার জন্য। যেমন দেয়ার ইজ আ ফোর্ক, এ সসপ্যান, এ কাপ এন্ড এ প্লেট, এইভাবে যদি আমি বলি, যার কাছে যে আমার এই কথাটা শুনতেছে তার জন্য কষ্ট হবে মনে রাখতে। কিন্তু আমি যদি এই কথাটা বলি এইভাবে, দেয়ার ইজ এ ফর্ক, এ সসপ্যান, এ কাপ অ্যান্ড এ প্লেট অন দ্য টেবল। এবার দেখো আমি একটা পজ নিছি, বিরতি নিচ্ছি, এ ফর্ক বলে একটা বিরতি নিচ্ছি, তারপরে গিয়ে এ সসপ্যানে একটা বিরতি নিচ্ছি, তারপরে গিয়ে আবার আরেকটা বিরতি নিচ্ছি এ কাপের পর। কিন্তু এন্ড দিয়ে যখন আমি বলবো তখন আর আমার বিরতি দরকার নেই, কারণ কানেক্টর অ্যাড হয়ে যেতেছে, তখন আমি ডিরেক্টলি বলে ফেলবো। এইটাই হচ্ছে কমার আসল ব্যবহার ইংলিশ ল্যাঙ্গুয়েজে। সবাই কি কমার ইউজটা বুঝতে পারছো নাকি বলো? কমার আরো কয়েকটা ইউজ তোমাদেরকে দেখাবো যদি বুঝো। আমার নাম মিথিলা, আমার কম্পিউটারের সমস্যা হচ্ছে তাই আব্বুর কম্পিউটার দিয়ে ক্লাস করছি। ওকে, তোমার আব্বুর নাম মুস্তাফিজুর রহমান। ইয়েস, খুবই ফেমাস নাম, রিয়েলি সরি তোমার আব্বু যদি শুনে থাকে, কিন্তু মুস্তাফিজুর রহমানের কথা শুনে আমার যেহেতু বাংলাদেশের প্লেয়ারের কথা মনে পড়লো এই কারণে বলছি। বাট মিথিলা, থ্যাংক ইউ সো মাচ, তুমি বুঝতেছো কিনা আমাকে জানাও। তামান্না, জি স্যার বুঝছো। জুই ক্লিয়ার, মাহি ক্লিয়ার, ওয়াফি স্যার আপনি যখন এই লাইনটা স্পিডে বলছেন তখন আমি ভাবছি আমার ফোন ডিস্টার্ব করতেছে। আচ্ছা, না স্পিডে বলছি এই কারণেই যে কমা না দিলে কি হয়, ঠিক আছে, কমা না দিলে কিন্তু কিছুই বোঝা যায় না, এই যে ওয়াফির মতো ভাববা ফোনে ডিস্টার্ব। ক্লিয়ার স্যার, সাব্বির বুঝছো, ওকে, ওয়াফি বুঝছো, মেহজাবিন বুঝছো, অর্পিতা মন্ডল জি স্যার, মানে বুঝতে পারছো। অথই ক্লিয়ার, নওশিন আনিশা অল ক্লিয়ার, সামিয়াও ক্লিয়ার, রাফা ক্লিয়ার, ওকে, নাইমা কিন্তু ক্লিয়ার, কাজী জারিফ ক্লিয়ার, ওকে, আতিফ লাস্টে ফুল স্টপ হবে, হ্যাঁ, ইয়েস আতিফ জিনিসটা ধরতে পারছে, লাস্টে তো ফুল স্টপ হবেই, ইয়েস, এখানে কিন্তু একটা ফুল স্টপ হবে। আমি হয়তোবা যখন টাইপ করছি টাইপের ক্ষেত্রে এখানে ফুল স্টপ দিই নাই, বাট ইয়েস, এই যে সেন্টেন্স এটা একটা ডিক্লারেটিভ সেন্টেন্স, আর নর্মালি যেহেতু এটা কোনো প্রশ্নবোধক সেন্টেন্স না, এখানে কোনো ইমোশন নাই, অবশ্যই শেষে কিন্তু একটা ফুল স্টপ হবে। আতিফ ভালো ধরতে পারতেছো তুমি বিষয়টা, ওকে। হোয়াট এ ইজি ইট ইজ, ওকে বুঝছো, ভেরি ইজি। টুবা বলতেছো অনেক ইজি, ওকে। রাহি বুঝছো, সবাই মোটামুটি তাহলে বুঝছো। এইবার আসো কমার আরো কয়েকটা ব্যবহারে।
আমি বলছি যে আমি কিন্তু কমার আরো কয়েকটা ব্যবহার দেখাবো, কারণ কমা জিনিসটা কিন্তু শুধুমাত্র কয়েকটা লিস্টের ক্ষেত্রে যে ব্যবহার করা এটা না, আরো কয়েকটা ক্ষেত্রেও কিন্তু কমার ব্যবহার হয়। প্রথম যে ব্যবহারটা দেখতে পাচ্ছ, ডেট, তারিখ অথবা ঠিকানা। ঠিক আছে, ডেট, তারিখ অথবা ঠিকানার ক্ষেত্রে কিন্তু কমার ব্যবহার হয়। সো চলো আমরা কিভাবে ডেট এন্ড তারিখের ক্ষেত্রে কমার ব্যবহার করি এটা একটু দেখে নিই। রাফসান ওয়াজ বর্ন অন জুলাই 04, 2024। এবার দেখো জুলাই 04 মানে জুলাইয়ের 4 তারিখ, তাই না? এই জায়গাটায় আমরা একটা কমা দিব। ঠিক আছে, তার মানে কি তারিখটা শেষ হবে, বছরটা শুরু হবে। এখন তারিখের সাথে বছরটা, এখন দেখো মাসের ক্ষেত্রে আবার তারিখের আগে একটা কমা না, ওগুলা ফুল স্টপ যাবে ওই সিস্টেমে দিতে গেলে। আর ওই সিস্টেমে আমরা কিন্তু ডিরেক্টলি মাসের নামটা উল্লেখ থাকবে না। তোমরা যে সিস্টেমে ধরো, এটা কিন্তু আরেকটা সিস্টেমে লেখা যায় যদি আমি চাই। যেমন ফার্স্টে আমি তারিখ দিলাম 04, আর জুলাই কত, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই 7, তাই না? এইভাবে দিলাম 7, আর এইভাবে দিলাম 2014। সো এটা যদি আমি এইভাবে লিখি তাইলে আমার ফুল স্টপ যাবে, মানে একটা ফুল স্টপ দিতে হবে এগুলোর মাঝখানে। কিন্তু তারিখটা যদি আমি মাস আকারে এইভাবে লিখতে চাই যে জুলাই 4 তারপর 2014, এই ক্ষেত্রে আমার তারিখের পর বছরের শুরুর আগে একটা কমা দিতে হবে। এন্ড এই সেন্টেন্সটা যেহেতু শেষ হয়েছে, আতিফ যেটা বলছে এটার পর কিন্তু একটা ফুল স্টপ যাবে। ওকে, আর সেম ভাবে দেখো এবার প্লেসের ক্ষেত্রে কি হবে। প্লেসের ক্ষেত্রে অলরেডি আমি কমাটা দিয়ে দিচ্ছি। সো আমি তোমাদের আরো একটা জিনিস দেখাবো, যেহেতু এখানে কমাটা দেওয়া আছে। সো আমি নতুন করে আবার একটা জিনিস দেখাই। চলো প্লেসের ক্ষেত্রে কি করব, আমি আমার অ্যাড্রেস দেই। দেখো, I live in ঢাকা, বাংলাদেশ। ঠিক আছে, এইবার দেখো ছোট জিনিসের পর যখন আমি বড় জিনিসটার কথা উল্লেখ করতেছি, ঢাকা হচ্ছে ছোট, তারপর হচ্ছে বড় জিনিস আমি উল্লেখ করলাম। সো ছোটটার পরেই বড়টার আগে আমাদের কমা দিতে হবে, তারপর আমরা ফুল স্টপ দিয়ে দিব। জিনিসটাকে আমি আরেকভাবে দেখি। দেখো, আই লিভ ইন আজিমপুর, তারপর আমি ঢাকা লিখলাম। এবার দেখো আজিমপুর ছোট, ঢাকা বড়, তার মানে কি ছোট জিনিসের পর বড় জিনিসের আগে আমরা একটা কমা দিয়ে দিব, আর এখানে শেষে ফুল স্টপ দিয়ে দিব। এখন তোমরা বলতে পারো, স্যার আপনি একবার আমাদের প্রিপোজিশনে পড়াইছিলেন বড় জিনিসের আগে ইন, ছোট জিনিসের আগে অ্যাট, তাই না? এই ধরনের। সো সেই ক্ষেত্রে এই জিনিসটা আমরা একসাথে লিখছি। দেখো মাঝখানে কিন্তু কোনো প্রিপোজিশন নাই। সেই ক্ষেত্রে আমি কমাটা দিয়ে আমি চাইলে প্রিপোজিশনটাকে রিপ্লেস করতে পারি। তার মানে কমার শুধুমাত্র থামার একটা পাওয়ার নাই, সে কিন্তু প্রিপোজিশনও ইউজ করতে পারে। কারণ ইন প্রিপোজিশন যেটা, এই ইন প্রিপোজিশনটা কিন্তু এই দুইটার জন্য বসছে। এখানে দেখো ইন প্রিপোজিশনটা কিন্তু এই দুইটার জন্য বসছে, নট অনলি শুধু আজিমপুরের জন্য বসছে। আমি যদি প্রিপোজিশনের রুলসটা ইউজ করতে চাই তাহলে আমার কি লিখতে হবে? তাহলে আমার লিখতে হবে আই লিভ অ্যাট আজিমপুর ইন ঢাকা। I live at আজিমপুর ইন ঢাকা। এইভাবে যদি লিখি তাহলে আমার দুইটা প্রিপোজিশন অ্যাড করতে হচ্ছে, কত ঝামেলা। আর শুধু একটা কমা দিয়েই আমি কত ঝামেলাটা কি শর্ট করে ফেলতে পারলাম। সো এইভাবে কিন্তু আমরা কমার ব্যবহার করব। সো তোমরা আশা করি এখন তারিখেরটা বুঝছো, প্লেসেরটা বুঝছো। এখন আসো ডিরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বের পর এই জিনিসটা তোমাদের এক্সামে আসে। তোমাদের এক্সামে কিন্তু ন্যারেশন টাইপ পাংচুয়েশন কিন্তু সলিউশনটা আসবে বেশি, যেটার সলভটা আমি একটু পরেই করাইতেছি তোমাদের। সো এই জিনিসের ক্ষেত্রে রিপোর্টিং ভার্বের পর, রিপোর্টিং ভার্ব অথবা এটাকে রিপোর্টিং স্পিচও বলে, রিপোর্টেড স্পিচ, এই জিনিসটার পর কমাটা বসবে। কেমন দেখো, রিদওয়ান সেড আই ক্যান ডু ইট। এখানে কি হবে দেখো, রিদওয়ান সেড
এটার পর কমা বসবে, কারণ এই জিনিসটা হচ্ছে একটা রিপোর্টিং ভার্ব অথবা রিপোর্টেড স্পিচ। আর আই ক্যান ডু ইট, এই জিনিসটা থাকবে ইনভার্টেড কমায়। এই যে আই ক্যান ডু ইট, ফার্স্টে দিবা ফুল স্টপ, ফুল স্টপ দেওয়ার পর দিবা ইনভার্টেড কমা, ক্লোজ। ঠিক আছে? তো এইভাবে এই ধরনের জিনিস তোমাদের এক্সামে আসে, আমি তোমাদের এই ধরনের সলভ কিন্তু করাবো। সো কমার ব্যবহারটা এখন সবাই বুঝছো নাকি আমাকে একটু জানাও। তাবাসসুম স্যার বোর্ড কোশ্চেন সলভ করাবেন না? হ্যাঁ সলভ করাবো। এই যে আগে তোমাদের সব বুঝাই নি। তামান্না জি স্যার। জুই ইফ ইট রেইনস উই উইল স্টে এট হোম। ইয়েস, এটা সেম ভাবে যে পজ, জুই তুমি যেভাবে কমার ব্যবহারটা করছো এটা হচ্ছে পজ নেওয়ার জন্য, যেটা আমি অলরেডি দেখাইছি। বুঝছি, কমা দিয়ে দেখাইলা। অথই ক্লিয়ার। ওয়াফি স্যার 4th জুলাই আমার বার্থডে। ও ওয়াফি, তাহলে তোমার বার্থডেটাই আমি লিখে ফেললাম। জুই ক্লিয়ার। তো তোমার বার্থডে কি আবার 2014-তে নাকি? না, এত ছোট তো আর হওয়ার কথা না। আচ্ছা, আমি অথই। অর্পিতা মণ্ডল, তুমি অথই নামে? এখানে কার নাম অথই? আমার নামও অথই। আচ্ছা আচ্ছা, আরেকজনের নাম আছে অথই, আর তোমার এখানে তো অর্পিতা মণ্ডল নামে দেওয়া। না 2014 না। রাহি জি স্যার। টুবা ক্লিয়ার। ওকে, অনেক মেসেজ জমা হয়ে গেছে। অনেকে একজন 8টা মেসেজ দিছে। কৃপা, আচ্ছা কৃপার মেসেজ পড়তে পারে নাই, রিয়েলি সরি। ইনানের ইজি পিজি স্যার, আচ্ছা ইজি পিজি। জায়েদ, বুঝছো অনেক সহজ হয়ে যেতেছে নাকি আজকে ক্লাসটা আবার তোমাদের জন্য। মেহজাবিন, আই লিভ ইন ঢাকা বাংলাদেশ। ইয়েস। সাব্বির আহমেদ, বুঝছো। সিক্রেট থাক স্যার। ওকে ওকে ঠিক আছে, সিক্রেট থাকবে। ওয়াফি, তোমার বার্থডে সিক্রেট থাকবে কেন? এখানে কেউ জানলে ঝামেলা নাকি? উম্মে লাইয়া ক্লিয়ার। ওকে, মানে মিথিলাও কিন্তু ক্লিয়ার। ওকে, সবাই যেহেতু ক্লিয়ার, তাহলে চলো চলে যাই, আর বেশি সময় নাই তাই না আমাদের, তাহলে দ্রুত দ্রুত করি। ঠিক আছে, দেখো জয়েন্ট ওয়ার্ডস। ঠিক আছে, এই যে হাইপেন, হাইপেন কি? হাইপেন হচ্ছে এক প্রকার ড্যাশ। এটা কিন্তু এক প্রকার ড্যাশ। ইংলিশ ল্যাঙ্গুয়েজে তোমাদের শুরুতে যে ড্যাশটা দেখালাম, যেটা এখন ব্যবহার করি না, কারণ এটা এখন হাইপেন আকারে বর্তমান টাইমে ব্যবহার হয়ে থাকে। ঠিক আছে, এই জিনিসটা সংযোগ করে ওয়ার্ডের মধ্যে, ওয়ার্ডের মধ্যে হাইপেনের সংযোগ রেখা হয়। যেমন কম্পাউন্ড ওয়ার্ডস। কম্পাউন্ড ওয়ার্ড মানে কি? যে একসাথে কয়েক ধরনের প্রিপোজিশন, সরি পার্টস অফ স্পিচ অ্যাড করার মাধ্যমে যখন একটা ওয়ার্ড যুক্ত হয়, কয়েকটা পার্টস অফ স্পিচ যুক্ত করে যখন একটা ওয়ার্ড বানানো হয়, তখন এটাকে কম্পাউন্ড ওয়ার্ড বলে। যেমন কম্পাউন্ড ওয়ার্ড কোনটা? কম্পাউন্ড ওয়ার্ডটা হচ্ছে, ধরো মাদার ইন ল। এখানে দেখো প্রিপোজিশনের কিন্তু মাদারের ক্ষেত্রে তোমার নাউন, ইনের ক্ষেত্রে প্রিপোজিশন, আর এই কয়েকটা পার্টস অফ স্পিচ মিলায় কিন্তু একটা ওয়ার্ড ইউজ করছে, যার মধ্যে আমি হাইপেন হাইপেন দিলাম। এটা হচ্ছে হাইপেনের একটা ব্যবহার। সেকেন্ড ব্যবহার হচ্ছে গিয়ে জয়েন্ট প্রিফিক্স। টু জয়েন প্রিফিক্স, যখন আমরা কোন একটা প্রিফিক্সকে জয়েন করতে যাব, ঠিক আছে, জয়েন করতে যাব, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা অ্যাড করব কাকে? হাইপেনকে। হাইপেন থাকবে। যেমন দেখো রিচেক, চেক, রিচেক। দেখো ফার্স্ট টাইমে বলছি চেক, তারপর রিচেক মানে কি? আবার চেক করো। সো এই ধরনের প্রিফিক্সের ক্ষেত্রেও কিন্তু আমি হাইপেন ইউজ করব। আর লাস্টে হচ্ছে শো, টু শো ওয়ার্ড ব্রেকস। দুইটা ওয়ার্ড যখন একসাথে আমি লিখবো, এইবার দেখো, এবার দুইটা ওয়ার্ডকে আমি কানেক্ট করতেছি। ঠিক আছে, যেমন পার্ট টাইম, পার্ট টাইম, দুইটা ওয়ার্ডকে কানেক্ট করলাম। আরেকটা ওয়ার্ডকে কালেক্ট করি, তোমাদের ভালো লাগতে পারে এই ওয়ার্ডটা। যেমন আরেকটা ওয়ার্ড হইতে পারে, যেমন পার্ট টাইম, দুইটা ওয়ার্ড, পার্ট হচ্ছে একটা ওয়ার্ড, টাইম আরেকটা ওয়ার্ড। তারপর আরেকটা দেখো, এক্স বয়ফ্রেন্ড, তাই না? এই যে দুইটা ওয়ার্ডকে কানেক্ট করতেছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা হাইপেন ইউজ করব, যখন দুইটা ওয়ার্ড, একটা ওয়ার্ডটা আরেকটা ওয়ার্ডের সাথে কানেক্ট হচ্ছে। সেই তিন ভাবে কিন্তু আমরা সাধারণত হাইপেন ব্যবহার করে থাকি। সো আশা করি তোমরা এটা বুঝছো। যেহেতু আমাদের সময় কম, সো আমরা হচ্ছে সলিউশনের দিকে যাব। এখন দেখো সেমিক্লোন। আমি অলরেডি বলছি সেমিক্লোন কখন ইউজ করা হয়? ক্লোনের থেকে যখন আমার
ক্লোনের থেকে যখন আমার একটু কম সময় দরকার পড়ে, কিন্তু কমার থেকে যখন আমার বেশি সময়ের দরকার পড়ে। তার মানে কমার থেকে আমি একটু বেশি সময় পজ নিব, আর ক্লোনের থেকে আমি একটু কম সময় পজ নিব, সেই ক্ষেত্রে আমরা সেমিক্লোন ব্যবহার করব। আর সেমিক্লোনটা সাধারণত দুইটা সেন্টেন্স, তোমার মনে হবে দেখা যে এখানে দুইটা সেন্টেন্স আছে, বাট আসলে দুইটা সেন্টেন্সকে একত্রিত করার একটা কাজ করে, যে জায়গায় আমার ফুল স্টপ দেওয়ার দরকার নাই। কারণ ফুল স্টপ দিলে তো আমি একটা এন্ড পাংচুয়েশন ইউজ করতেছি, বাট এখানে আমার এন্ড পাংচুয়েশন যেখানে দরকার পড়বে না, সেই ক্ষেত্রে আমরা সেমিকোলন ব্যবহার করব। বাট আমি তোমাদেরকে একটা কথা বলি, বর্তমান সময়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজে সেমিকোলনের ব্যবহার খুবই কম হয়। আস্তে আস্তে এটা বিলুপ্ত হয়ে যাচ্ছে। এটা আস্তে আস্তে কিছুদিন পর, হয়তোবা 5-10 বছর পর এই সেমিকোলন এই জিনিসটা আর থাকবে না। ঠিক আছে, এটা এখন বিলুপ্তির পথে প্রায়। যেমন দেখো, দুইটা সেন্টেন্স কিভাবে আমরা শেষ না করেই, ফুল স্টপ না দিয়েই আমি কিভাবে সেমিকোলন দ্বারা কানেক্ট করতেছি। শি লুকস ওয়াইজ, এখানে দেখো আমি কিন্তু তার প্রশংসা করলাম যে তাকে দেখতে অনেক বুদ্ধিমান মনে হইতেছে। এখন এই প্রশংসাটা যদি আমি কন্টিনিউ রাখি, সেক্ষেত্রে আমার ফুল স্টপ দেওয়া লাগবে না, কিন্তু কমাও আমি দিতে পারবো না, কারণ এটাও একটা ফুল সেন্টেন্স। যদি খালি অ্যাডজেক্টিভ থাকতো তাহলে আমি কমা দিয়ে দিতাম। যদি এখানে থাকতো শি লুকস ওয়াইজ অ্যান্ড ব্রাইট, ঠিক আছে, তখন তো অ্যাড হয়ে যেত, কারণ দুইটা জিনিস একসাথে কানেক্ট করতেছি। শি লুকস ওয়াইজ অ্যান্ড ব্রাইট। কিন্তু এখন দেখো এখানে ফুল আরেকটা সেন্টেন্স হিসাবে আছে, শি লুকস ওয়াইজ, শি হ্যাজ ব্রাইট আইস। তার মানে কি দুইটা প্রশংসাই আমি করতেছি তার ব্যাপারে। একই রকম কথা বলতেছি, একটা ব্যক্তির ব্যাপারেই কথা বলতেছি, দুইটা ব্যক্তির ব্যাপারে কথা বলি নাই, সেম ব্যক্তির ব্যাপারে কথা বলছি আর প্রশংসা করতেছি। কথা কিন্তু হারায় না, এই কারণে আমার ফুল স্টপ দেওয়ার দরকার নাই। সেই ক্ষেত্রে আমি দিব কি, দিব হচ্ছে সেমিক্লোন। সেমিক্লোন, এই যে দেখো এখানে একটা কমাও আছে আর ক্লোনের একটা ডটও আছে, দুইটা মিলায়া এটাকে বলা হচ্ছে সেমিক্লোন, যেটা কমার থেকে একটু বেশি টাইম পজ দিবে, কিন্তু ক্লোনের থেকে আবার কম টাইম ক্লোজ মানে হচ্ছে পজ দিবে, বিরতি দিবে। আশা করি তোমরা এটাও বুঝছো। তো আমরা আস্তে আস্তে আগাচ্ছি শেষের দিকে, ক্লাস যেহেতু সময় কম। সো সেমিক্লোনের পর এখন আমরা চলে যাই ক্লোনে। সো ক্লোন আমরা কি, সেমিক্লোনের চেয়ে একটু বেশি বিরতি দিবে, একটু বেশি পজ দিবে, একটু বেশি টাইম ধরে থামবে। সো অলরেডি আমি বলছি তোমাদের যে ক্লোন কিন্তু সেমিক্লোনের থেকে একটু বেশি টাইম ধরে থামে। এখন আমরা ক্লোন কখন ব্যবহার করি? ক্লোন সাধারণত কোনো একটা লিস্ট, যে আমি একটা লিস্ট করতে দিচ্ছি, তখন আমি ক্লোন ব্যবহার করব, যে অনেকগুলো কথা একসাথে বলবো। ইভেন তোমরা এক্সামে বুলেট পয়েন্ট লিখো না, যে এই পয়েন্টের মধ্যে অনেক কিছু লিখবা, কিন্তু একটা পয়েন্ট লিখো। সাধারণত কম্পোজিশনের ক্ষেত্রে তোমরা শর্ট কম্পোজিশনের পয়েন্ট লিখো, বা বাংলায় রচনার ক্ষেত্রে তোমরা উপসংহার, ভূমিকা, এই ধরনের পয়েন্ট লিখো না। সো এই কথাটা লেখার পর ডিটেলস এটার ভিতরে লিখো। সো কোনো একটা কথা হাইলাইট করার জন্য, বা কোনো একটা লিস্ট, ধর আমি কোনো একটা লিস্ট রেডি করতেছি, যে এই লিস্টের মধ্যে অনেক কিছু থাকবে, দুই লিস্টের নামটা যে আমি শুরু করব না, এই লিস্টে শুরু করার টাইমে আমি ক্লোনের ব্যবহার করব। সো ক্লোন কিন্তু অনেকভাবে ব্যবহার হয়। তো চলো দেখি। দি সাইন রিডার্স অ্যাজ ফলোস, এই যে এবার বলতেছে অ্যাজ ফলোস, তার মানে এখন একটু আলোচনা করবে রেজিস্টার হেয়ার। এখন রেজিস্টার হেয়ার এর মধ্যে এখন সবাই সবার নাম রেজিস্টার করবে। সেখানে আমি একটা ক্লোন দিলাম। তারপর দেখো, ইউ উইল নিড দিস ম্যাটেরিয়ালস, তোমার এই এই জিনিসগুলো লাগবে। ইউ নিড দিস ম্যাটেরিয়ালস, কোন কোন জিনিস লাগবে? এই যে ম্যাটেরিয়ালস এর পর আমি ক্লোনটা দিয়ে দিব, ম্যাটেরিয়ালস এর পর আমি ক্লোনটা দিয়ে দিব। এখন কি কি জিনিস লাগবে? এই ইয়ার্ড অফ ডেনিম, এই ইয়ার্ড অফ ডেনিম, একটা কমা যাবে, এ জিপার, কমা যাবে, 5 ব্লু বাটনস অ্যান্ড সাম ডার্ক থ্রেড। দেখছো, ক্লোন দেওয়ার পর অনেকগুলা লিস্ট আসছে, অনেকগুলো নামের লিস্ট আসছে, যে তোমার এই জিনিসগুলো দরকার। একটা থামলো, থামার পর কি কি লাগবে? এই ইয়ার্ড অফ ডেনিম, থামলো, এ জিপার, 5 ব্লু বাটনস অ্যান্ড সাম ডার্ক থ্রেডস। এইভাবেই কিন্তু আমরা ক্লোনের ব্যবহার করি। সো সেমিক্লোন, ক্লোন, এগুলো সম্পর্কে সবাই বুঝছো নাকি একটু জানাও। যদি বুঝতে পারো আমরা শেষের দিকে চলে যাব। স্যার কোশ্চেন কি আছে? হ্যাঁ, কোশ্চেন আছে। তোমাদের কোশ্চেন সলভে চলে যাচ্ছে। স্যার ইজ নাও গেটিং রোমান্টিক আইডিয়াস অফ টিচিং লাইক মি? নো ইনান, নো নো নো, আমি যাই গেছি। আচ্ছা, অর্পিতা মন্ডল, স্যার বুঝি নাই। কি বুঝো নাই? আচ্ছা সেমিক্লোন বুঝো নাই মেবি, না সেমিক্লোনটা বুঝো নাই। ওকে, দেখো এই হচ্ছে সেমিক্লোন। সেমিক্লোন মানে কি? যখন আমি কারো ব্যাপারে কোনো কথা বলবো, সেই কথাটা যখন আমি ধরো প্রশংসা করতেছি কারো ব্যাপারে, প্রশংসা শেষ করে নাই, কিন্তু প্রশংসাটা
প্রশংসাটা আলাদা আলাদা সেন্টেন্স আকারে আছে, মনে হচ্ছে আমার কাছে সেন্টেন্স, বাট দুইটা আসলে একটাই সেন্টেন্স। এই ধরনের ক্ষেত্রে আমরা সেমিকোলন ব্যবহার করব। আর সেমিকোলনের ব্যবহার আস্তে আস্তে দিন দিন কমে যেতেছে, বিলুপ্ত হয়ে যেতেছে। যেমন তোমাকে আমি দেখাতে পারি, এখানে এক্সাম্পল হিসেবে দেখতেছো, শি লুকস ওয়াইজ। ফার্স্টে কিন্তু একবার তার প্রশংসা করছে, তারপর দেখো তার প্রশংসাটা আবারও কন্টিনিউ করছে, আর সেম মানুষের প্রশংসাই করছে যে শি হ্যাজ ব্রাইট আইস। এখন দেখো সেম প্রশংসাটা, এখন দেখো দুইটা যখন ওয়ার্ড সেম ওয়ার্ড আমি বসাইতেছি, এইখানে আমি কমা দিতে পারবো, কিন্তু যখন আমার সেন্টেন্সকে আলাদা করতে হইতেছে তখন কিন্তু আমি আর কমা দিতে পারবো না, তখন আবার দিতে হবে সেমিক্লোন। যে সেমিক্লোনটা আমি ব্যবহার করছি, আশা করি এবার বুঝছো। অর্পিতা মন্ডল তুমি, সাব্বির বুঝছো, কৃপা, ওয়াফির বার্থডে জেনে গেছি। আচ্ছা কৃপা জেনে গেছো, এই বাদ দাও ওয়াফিকে, এটা ঠিক আছে, ওয়াফিকে এইসব বলো না। স্যার কয়েকদিন পর টেস্ট, সো তাড়াতাড়ি সিলেবাস শেষ করাই দেন। আচ্ছা কি কি সিলেবাস? তোমাদের তো অনেক কিছুই শেষ করাই দিচ্ছি। আতিফ ক্লিয়ার? হ্যাঁ ভালো আছি আতিফ। আচ্ছা জুই, রিমেম্বার দিস রুলস, অলওয়েজ বি অনেস্ট। ওকে, একটা রুলস মনে রাখতে বললো। ওয়াফি আবার নতুন জায়গা দিয়ে জয়েন হইছো। ইট ওয়াজ এ রেইনি ডে, ইট ওয়াজ অলসো এ বিউটিফুল ডে। ইয়েস, এই যে ওয়াফি কিন্তু আসলে সব বুঝা যাও, একদম সুন্দর সুন্দর এক্সাম্পল। স্যার আমি এটা নিয়ে প্র্যাকটিস কবে হবে? স্যার আমরা এটা নিয়ে, এই যে এখনই হবে, কবে হবে না, এখনই আমি করতে যাচ্ছি প্র্যাকটিস, ঠিক আছে? ওকে সামিয়া, সামির, ইয়েস স্যার। ওকে ওয়াফি, ওকে ঠিক আছে, যেহেতু তোমরা মোটামুটি বুঝছো সবাই দেখলাম, চলো এবার আমরা প্র্যাকটিসে চলে যাই। আচ্ছা অ্যাপোস্ট্রোফিস, আচ্ছা আরো কয়েকটা বাকি আছে, একটু বুঝাই নি, কারণ প্র্যাকটিসে এখনই গেলে ঝামেলা। অ্যাপোস্ট্রোফিস এটাকে বাংলায় বলা হয় লোক চিহ্ন। অ্যাপোস্ট্রোফিস সাধারণত কোনো একটা নাউনের পজিটিভ কেসের সাথে বসে। এখন পজিটিভ কেসটা কি বুঝাইতে গেলে একটু টাইম লাগবেই। দেখো পজিটিভ কেস দ্বারা সাধারণত কোনো কিছুর মালিকানা বোঝানো হয়, কোনো কিছুর মালিককে, তাই না, মালিক বোঝানো হয় পজিটিভ কেস। আর এই মালিকটা যখন নাউনের সাথে ব্যবহার করা হয় তখন অ্যাপোস্ট্রফি এস হিসাবে বসবে, এটাকে বলা হয় অ্যাপোস্ট্রফি, আর সাথে একটা এস থাকবে, ঠিক আছে, কিন্তু এই সাইনটাকে বলা হয় অ্যাপোস্ট্রফি। ওকে, তো চলো দেখি কিভাবে নাউনের সাথে কাজ করে। যেমন দি বুক ইজ, আচ্ছা না এইভাবে না, যেমন দেখো দিস ইজ ওয়াফিস বুক, দিস ইজ ওয়াফিস বুক। এই যে এখানে কি আমি একটা উপরে একটা কমার মতো দিলাম না, এই সাইনটা, এটাই হচ্ছে অ্যাপোস্ট্রফি এস। এখানে ওয়াফিস বুক দিয়ে আমি কি জিনিসটা বুঝাইলাম, যে এই বইটা হচ্ছে ওয়াফির বই। তার মানে নাউনের ক্ষেত্রে যখন আমি মালিকানা বুঝাবো, কারণ ওয়াফি একটা নাউন, তাই না, সো নাউনের ক্ষেত্রে যখন আমি মালিকানা বুঝাবো তখন এই জিনিসটা অ্যাপোস্ট্রফি এস আকারে বসবে। কিন্তু আমি যদি এই জিনিসটা এইভাবে লিখতাম, দিস ইজ হার বুক, হার দিয়ে তো আমি ওয়াফিকে বুঝাইছি, কিন্তু হার কি আর নাউন? হার কিন্তু কোনো নাউন না, হার কিন্তু কোনো নাউন না। তার মানে মালিকানা বুঝাইলি যে অ্যাপোস্ট্রফি বসবে এটা না, মালিকানা বুঝাবে, কিন্তু তার জন্য যখন নাউনের ব্যবহার করা হবে তখন আমরা অ্যাপোস্ট্রফি বসাবো, ঠিক আছে? আই গেস তোমরা ক্লিয়ার হয়ে গেছো। ওকে, এইবার দেখো অ্যাপোস্ট্রফি আরো কয়েকটা জায়গায় ইউজ করা হয়। শর্ট, কোন একটা জিনিসকে শর্ট করার জন্য কিন্তু আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার করি, তখন আর অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহার হবে না, শুধু অ্যাপোস্ট্রফির ব্যবহার হবে। যেমন দেখো ডু নট, ডু নটকে আমরা যদি শর্টকাটে বলতে চাই অথবা লিখতে চাই, সেক্ষেত্রে আমরা কি ইউজ করব? ডু নটকে আমরা বানাবো এই যে এই জিনিসটা দিয়ে ডোন্ট, এটাই হচ্ছে অ্যাপোস্ট্রফি। আই উইল কে আমরা বানাবো আই উইল, ঠিক আছে, এই যে শর্ট করতেছি। ক্যান নট, দেখো ক্যানের মধ্যে এন আছে আর নটের মধ্যে এন আছে, তাহলে কি আমার দুইটা এন লিখতে হবে? না, সেই ক্ষেত্রে আমি কান্ট, তখন আমরা কি বলবো? কান্ট, ডোন্ট, আইল। এটার উচ্চারণ কি? উচ্চারণও কিন্তু চেঞ্জ হয়ে যাবে, শুধুমাত্র লেখার ক্ষেত্রে চেহারাটা চেঞ্জ হবে এটা না, যখন আমরা এই অ্যাপোস্ট্রফি বসাবো এই ধরনের ক্ষেত্রে এই জিনিসগুলোকে বলা হয়
কনস্ট্রাকশন, ঠিক আছে, এই জিনিসটাকে কি বলা হয়, কন্ট্রাকশন। সেই কন্ট্রাকশন যখন ইউজ করা হয় তখন কিন্তু শুধুমাত্র চেহারা চেঞ্জ হবে না, তখন কিন্তু এটার প্রোনাউন্সিয়েশনও চেঞ্জ হবে। যেমন ডু নট হয়ে যাবে ডোন্ট, আই উইল হয়ে যাবে আইল, ক্যান নট হয়ে যাবে কান্ট, আর আই এম হয়ে যাবে আম, আই এম কি হয়ে যাবে আম, ওকে আম। সো এটার প্রোনাউন্সিয়েশনও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সো এই সব জায়গায় আমি অ্যাপোস্ট্রফি ব্যবহার করব। সবাই কি অ্যাপোস্ট্রফির ব্যবহার বুঝছো কিনা বলো? আমি একটু জলদি জলদি করতেছি। দি গার্লস ব্যাগ ইজ রেড, ইয়েস জুই কিন্তু বুঝতে পারছো। আচ্ছা, কান্ট, শুডন্ট, ইয়েস। ক্লিয়ার, লাভিয়া, লাভিবা ক্লিয়ার, আতিফ ক্লিয়ার। 10টা মেসেজ দিছো আসমানি, আসমানি অনেকগুলো মেসেজ দিছো, জুই ক্লিয়ার, আসমানিও ক্লিয়ার হয়েছো। ওকে, তাইলে আমি মোটামুটি সামিয়া, সামিয়াও ক্লিয়ার হয়েছো। ওকে, রুবাইয়া, রুবাইয়া আন্ডারস্টুড। জারিন তাসনিম, আমার আজকে নেট প্রবলেম করতেছে, জারিন তাসনিমের নেট প্রবলেম করতেছে। জি স্যার বুঝছি। ওকে, সো এরপরে দেখি আর কি আছে। আচ্ছা, ইনভার্টেড কমা আছে। ইনভার্টেড কমাটা তোমাদের এক্সামে অনেক অনেক আসবে, কারণ ইনভার্টেড কমাটা দুই ধরনের হয়। আগেই দেখাই দিই, একটা হচ্ছে সিঙ্গেল কোটেশন মার্ক আর একটা হচ্ছে ডাবল কোটেশন মার্ক। সিঙ্গেল কোটেশন মার্কে একটা একটা কমা থাকে, আর ডাবল কোটেশনে কি দুইটা দুইটা কমা থাকে। ঠিক আছে, এই দুই ভাগে ভাগ হয় ইনভার্টেড কমাটা। আর সিঙ্গেল কোটেশন সাধারণত ব্যবহার করা হয় কখন? ব্যবহার করা হয় ইনডিরেক্ট স্পিচে, আর ডাবল কোটেশন ইনডিরেক্ট স্পিচে। কিন্তু ডাবল কোটেশনটা হচ্ছে যখন আমরা আমেরিকান, নর্দার্ন আমেরিকান ইংলিশ ইউজ করি, তখন নর্দার্ন আমেরিকান ইংলিশে আমরা ডাবল কোটেশন ইউজ করব। আর যখন আমরা ব্রিটিশ ইংলিশ ইউজ করব, ব্রিটিশ ইংলিশ, সেই ক্ষেত্রে আমরা সিঙ্গেল কোটেশন ইউজ করব, ডাবল কোটেশন না। প্লাস সিঙ্গেল কোটেশন আরেকটা জায়গায় ব্যবহার করা হয়, শুধুমাত্র ডিরেক্ট স্পিচে যে না এরকম না। সিঙ্গেল কোটেশন হচ্ছে কারো কথা যদি আমরা হুবাহু লিখতে চাই, বা কোনো একটা বইয়ের থেকে কোনো একটা ওয়ার্ড আমরা অন্য জায়গায় লিখতেছি, আমার বলার ক্ষেত্রে আমি ব্যবহার করতেছি, তখন আমরা সিঙ্গেল কোটেশন ইউজ করি। ঠিক আছে, বেশি এক্সপ্লেইন না করি, ডিরেক্টলি আমি তোমাদেরকে দেখাবো। দেখো, ডিরেক্ট স্পিচে যেহেতু আমরা আমেরিকান ইংলিশ ফলো করি, সবার আগে তোমরা বুঝবা যে আমাদের বাংলাদেশে কিন্তু ব্রিটিশ ইংলিশ ফলো হয় না। আমাদের বাংলাদেশে কিন্তু গ্রামারের ক্ষেত্রে আমরা আমেরিকান ইংলিশটা ফলো করি। আর যেহেতু আমরা আমেরিকান ইংলিশ ফলো করি, তার মানে আমরা কি ডাবল কোটেশন ইউজ করি। ইনডিরেক্ট স্পিচে কিন্তু সিঙ্গেল কোটেশন ইউজ হয় না, আমাদের দেশে কিন্তু ডাবল কোটেশন ইউজ করি। তো চলো কিভাবে, যেমন প্রতীক সেইড, এখানে একটা কমা দিলাম, প্রতীক সেইড, কারণ রিপোর্টিং ভার্বের পর কমা আসে। তারপর আমরা কি লিখবো, এই জায়গায় আমি ডাবল কোটেশন মার্ক ইউজ করব, সামথিং স্ট্রেঞ্জ ইজ গোয়িং, তারপর আমি একটা ফুল স্টপ দিব, তারপর আমি কোটেশন মার্কটা এন্ড করব। এটা গেল এক প্রকার। এখন এই কোটেশন মার্কটা ডিপেন্ড করে তোমার সেন্টেন্সের উপর। বারবার যে একই জায়গায় কোটেশন মার্ক আসবে এরকম না। এই জায়গাটা যেমন দেখো, আই ডোন্ট নো ইউ কুড ড্যান্স, আয়শা সেড, কে বলছে? আয়শা বলছে। তার মানে আমার কমাটা বসবে এই জায়গায়, আর কোটেশন বসবে এই জায়গায়। ঠিক আছে, এখন আসো সিঙ্গেল কোটেশনটা আমরা কখন ব্যবহার করব। সিঙ্গেল কোটেশনটা কোনো একটা ওয়ার্ড বা ফ্রেজ যখন কোনো জায়গা থেকে আমরা নিচ্ছি, এই জিনিসটার আগে সিঙ্গেল কোটেশন ব্যবহার করা হয়। যেমন হোয়াট ডাজ ইন্টিগ্রেটেড সার্কিট মিনস। ইন্টিগ্রেটেড সার্কিট এই কথাটা সাধারণত কোনো একটা ইঞ্জিনিয়ারিং বইয়ে অথবা কোনো ফিজিক্সের বইয়ে আছে, তাই না? ইন্টিগ্রেটেড সার্কিট আলাদাভাবে আমি বুঝাচ্ছি। এই জিনিসটার ক্ষেত্রে আমি সিঙ্গেল কোটেশন ব্যবহার করব, ইন্টিগ্রেটেড সার্কিট। ঠিক আছে, সো এই জিনিসটা তোমাদের এক্সামে বেশি আসে না, সিঙ্গেল কোটেশন। ডাবল কোটেশন তোমাদের এক্সামে ভৈরা ভৈরা আসে। সো চলো এখন আমি তোমাদের এক্সামের কোশ্চেনটা সলভ করে দেখাই, যেহেতু হাতে আর সময় নাই, 7:30 বেজে গিয়েছে, কিন্তু আমি আমার ক্লাসটা শেষ করতেছি না, কারণ তোমাদের নেক্সট ক্লাস হচ্ছে 8টায়। সো তোমরা 15 মিনিট আমার ক্লাস বেশি করো, এরকম কিছু করার নাই, কারণ আমার হাতে সময় কম। এখন আমি তোমাদের একটা এসএসসি তে আসা একটা বোর্ড কোশ্চেন সলভ করতে যাচ্ছি, এন্ড আরো একটা জিনিস তোমাদের হোমওয়ার্কে দিয়ে দিব। আপাতত এই জিনিসটা আমি তোমাদের সামনে সলভ করতেছি, এন্ড তোমরা এই জিনিসটা বাসায় বসে সলভ করবা। ঠিক আছে, সো 5 মিনিটের মতো একটু বেশি আমার ক্লাসটা করলা। দি ম্যান সেড টু মি, দেখো এই জায়গাটায় আমার রিপোর্টিং ভার্বটা কিন্তু এই জায়গাটায় এসে শেষ হচ্ছে। দি ম্যান সেড টু মি, এখানে আসছে আমাদের রিপোর্টিং ভার্ব শেষ হচ্ছে। আর আমরা জানি কমা কখন বসে? রিপোর্টিং ভার্বের পরে। সো রিপোর্টিং ভার্বে আমি এইখানে একটা
কমা ব্যবহার করলাম। দেখো এখানে কিন্তু আমি ক্যাপিটাল লেটার ইউজ করছি, কিন্তু তোমাদের কোশ্চেনে হয়তো বা ক্যাপিটাল লেটার দেওয়া থাকবে না, এগুলো সব স্মল লেটারে দেওয়া থাকবে। আমি ক্যাপিটাল লেটার এই কারণেই চেঞ্জ করছি, কারণ এখন আমি এই টি কাইটা যদি এরকম ছোট হাতের টি বানাই দেখতে খুবই অড লাগবে। সো এই কারণে আমি ক্যাপিটাল লেটার গুলো দেখি না, আর আমি জানি ক্যাপিটাল লেটার তোমরা পারবা, পাংচুয়েশন নিয়েই তোমাদের ইস্যু থাকে। সো আমি জাস্ট পাংচুয়েশন গুলো বসাবো, ওকে। কিন্তু এক্সামে কিন্তু তোমাদের ক্যাপিটাল লেটারও কিন্তু বসাইতে হবে, এই জিনিসটা মাথায় রাখবা। এবার দেখো হোয়ার আর ইউ গোয়িং, হোয়ার আর ইউ গোয়িং, ঠিক আছে। দি ম্যান সেড টু মি, তার মানে সেই মানুষটা আমাকে বলছিল, এটা একটা ডিরেক্ট স্পিচ। সবার আগে বুঝে গেছি আমি বিষয়টা, যেটা একটা ডিরেক্ট স্পিচ, কারণ এখানে দ্যাট এই ধরনের ইউজ করে কিন্তু এটাকে ইনডিরেক্ট বানানো হয় নাই। আর ডিরেক্ট স্পিচের ক্ষেত্রে এখানে আমার কোটেশন মার্ক কিন্তু দিতে হবে, এটাও ডাবল কোটেশন মার্ক। হোয়ার আর ইউ গোয়িং, তার মানে কি এখানে একটা কোশ্চেন মার্ক আছে, কারণ ফুল একটা কোশ্চেন করছে। এখানে কিন্তু ডিরেক্ট কোশ্চেন করা হয়েছে, কোনো ইনডিরেক্ট কোশ্চেন কিন্তু করা হয় নাই। হোয়ার আর ইউ গোয়িং আর কোশ্চেন মার্কের পর আমি কোটেশন মার্কটা এন্ড করলাম। এইবার দেখো আই অ্যাম গোয়িং টু ভার্সিটি সেইড আই, তার মানে এই জিনিসটা আমি বলছি। এই যে আই এম গোয়িং টু ভার্সিটি, এই কথাটা কে বলছে? আমি বলছি। তাইলে সেইড আই, এটার আগে আমার একটা কমা দিতে হবে। তার মানে কি এইখানে আমি রিপোর্টিং ভার্বটা পাইলাম, রিপোর্টিং ভার্বের এখানে আমি একটা কমা দিলাম। তার মানে এই কথাটা তো আমার ডিরেক্টলি বলা হয়েছে, আমার মুখের কথা, তার মানে এটা একটা ডিরেক্ট স্পিচ। আর ডিরেক্ট স্পিচের ক্ষেত্রে এখানে আমি কোটেশন মার্ক, ডাবল কোটেশন মার্ক দিব, যে আই এম গোয়িং টু ভার্সিটি সেইড আই। এখন এটা একটা, এই সেন্টেন্সটা যে ছিল এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স না, একটা ডিক্লেয়ারেটিভ সেন্টেন্স। আর ডিক্লেয়ারেটিভ সেন্টেন্সের পর সাধারণত ফুল স্টপ বসে, সেইড আই, এখানে একটা ফুল স্টপ। এইবার দেখো ডিড ইউ গো টু ভার্সিটি ইয়েস্টারডে, ডিড ইউ গো টু ভার্সিটি ইয়েস্টারডে, এই কথাটা বলছে দি ম্যান, কিন্তু এটা ডিরেক্টলি কিন্তু বলা হয়নি, এটা কোনো ডিরেক্ট স্পিচ ছিল না। ডিড ইউ গো টু ভার্সিটি ইয়েস্টারডে। এইবার দেখো এই জিনিসটার পর বসবে একটা কোশ্চেন মার্ক, কারণ এটা ডিরেক্টলি কোশ্চেন, এখানে একটা কোশ্চেন করা হয়েছে, এখানে কোনো ইনডিরেক্ট ডিরেক্ট স্পিচ নাই। কিন্তু এরপরে কিন্তু আবার ডিরেক্ট ইনডিরেক্ট স্পিচ আসবে, যেমন দেখো নো আই রিপ্লাইড, দেখো নো, এই শুধুমাত্র নো এই কথাটা আমি বলছি, আই রিপ্লাইড, তার মানে আমি রিপোর্টেড ভার্ব পাইতেছি এদিকে, এখানে বসবে আমার রিপোর্টিভ ভার্ব। আর কথাটা আমি কি বলছি? কথাটা আমি বলছি শুধু নো, শুধু নো বলছি, এই নোটাই হচ্ছে আমার ডিরেক্ট স্পিচ। এই ডিরেক্ট স্পিচের ক্ষেত্রে আমি ডাবল কোটেশন মার্ক দিয়ে দিলাম, আর এখানে একটা কমা যাবে, কারণ এই কথাটা আমি বলছি। এখন আমি বলার পর নো একটা অ্যাসার্টিভ ওয়ার্ড, এখানে কোনো কোশ্চেন করা হয় নাই, কোনো বিস্ময় পাওয়া হয় নাই, এই ক্ষেত্রে এখানে বসবে একটা ফুল স্টপ। এবার দেখো হোয়াই ডিড ইউ নট গো, হোয়াই ডিড ইউ নট গো, আই ওয়াজ ভেরি বিজি সেড আই, হোয়াই ডিড ইউ নট গো, হোয়াই ডিড ইউ নট গো, এই জিনিসটা পর একটা কোশ্চেন মার্ক, কারণ একটা কোশ্চেন করা হয়েছে, একটা সিম্পল কোশ্চেন, যে হোয়াই ডিড ইউ নট গো, যে তুমি কেন যাও নাই। এইবার আসো আই ওয়াজ ভেরি বিজি সেইড আই, এখন আই ওয়াজ ভেরি বিজি কে বলছে? আমি বলছি, আর এটা একটা রিপোর্টেড ভার্ব পাচ্ছি, তার মানে রিপোর্টেড ভার্বের পর এখানে একটা কমা। আর এই কথাটা যেহেতু ডিরেক্টলি বলছি, এই কথাটা যেহেতু ডিরেক্টলি বলছি, এটা কোনো ইনডিরেক্ট না, এটা একটা ডিরেক্ট স্পিচ, সেই ক্ষেত্রে এখানেও একটা কোটেশন মার্ক এসে পড়বে, ডাবল কোটেশন মার্ক। সো আশা করি তোমরা বুঝছো, অনেকের ক্ষেত্রে বুঝতে অনেক কষ্ট হইতে পারে এখন, কিন্তু তোমরা যদি প্র্যাকটিস করতে থাকো, ডেইলি রেগুলার প্র্যাকটিস করো, তাহলে তোমরা এগুলো সব পেরে যাবা। এন্ড এই প্র্যাকটিস করার জন্যই তোমাদেরকে আমি রাজশাহী বোর্ডের একটা কোশ্চেন সলভ করতে দিচ্ছি। রাজশাহী বোর্ড 2020 সালে এসএসসিতে এই কোশ্চেনটা আসছিল। তোমরা এখানে দেখতে পাবো এখানে কোনো ক্যাপিটাল লেটার নাই, এন্ড ক্যাপিটাল লেটারের সাথে সাথে তোমাদের পাংচুয়েশনও অ্যাড করতে হবে। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, সবাই হোমওয়ার্কটার একটা স্ক্রিনশট নিয়ে নাও। এন্ড তোমাদের মেসেজটা আমি এভরিওয়ান করে দিচ্ছি, কারো কোনো প্রবলেম হলে তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো যে স্যার এখানে আমার প্রবলেম হয়েছে বুঝতে, আমি তোমাকে বিষয়টা বুঝাই দিব। সো তোমাদের মিটিং এর মেসেজটা এভরিওয়ান করা হয়েছে, সো তোমরা এখন এভরিওয়ানে আমাকে জিজ্ঞেস করতে পারো যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়। না আমার অল ক্লিয়ার? সো তাড়াতাড়ি করেন প্লিজ, এই যে আতিফ তাড়াতাড়ি করলাম। অল ক্লিয়ার? হ্যাঁ ওয়াফি স্যার বলো অনেক ইজি, জুই বলছো অনেক ইজি। হ্যাঁ দ্যাটস গুড, অল ক্লিয়ার। অল ক্লিয়ার এর প্লিজ ক্লাস, এস প্লিজ ক্লাস, বুঝলাম না ইনান তোমার কথাটা। ওরা যেহেতু আমার বার্থডে জেনে গেছে, সো নেক্সট বার থেকে আমি যদি ওরা সব মিলায় উইশ না করে, তাহলে ওদের সবগুলারে ধরে
এই ওয়াফির বার্থডে জানছো তোমরা, তো ওয়াফিকে উইশ করতে হবে তোমাদের, কিন্তু ওয়াফির বার্থডে আসতে তো অনেক দেরি আছে, ঠিক আছে? আচ্ছা, বিকজ আপনার ক্লাস, ওকে, থ্যাংক ইউ সো মাচ তাহমিদ। I really understood your explanation. Thank you so much, user. ইনান বুঝেছো, ওয়াফি বুঝেছো, অল ক্লিয়ার, অল ক্লিয়ার। আমার জুনের 8 তারিখ, নাইমার হচ্ছে জুনের 8 তারিখ, নো ডাউট, কারো কোনো ডাউট নাই। তাইলে কি, তাইলে তোমরা এখন খাওয়া দাওয়া করো, রেস্ট নাও, তোমাদের আর 25 মিনিট আছে সময়, 25 মিনিট পর আরেকটা ক্লাস তোমাদের করতে হবে, ঠিক আছে? কুইজ নাই, এই পাংচুয়েশন আমি কি কুইজ দিব বলো তো মেলাইয়া? পাংচুয়েশনে কি আমি একটা সেন্টেন্স উঠায় বলবো যে এখানে কি কি পাংচুয়েশন বুঝবে? আমি কুইজটা দিতে চাইছিলাম, কিন্তু কুইজটা পরে দিতে পারলাম না, বুঝছো লাইয়া? কারণ পাংচুয়েশনে তো কুইজ দেওয়ার মতো আমার মতে কিছুই নাই। ওকে, যাই হোক, তাহলে আমি ক্লাসটা, স্যার রিপ্লে, আচ্ছা সামির, এই যে সামির কিসের রিপ্লে দেই নাই সামির ভাইয়া? স্যার আমার কাল বার্থডে। এই তাহমিদ অগ্রিম অ্যাডভান্স হ্যাপি বার্থডে। স্যার আজকে আমার কমেন্ট পড়ে নাই, আমি অনেকেরই কমেন্ট পড়তে পারি নাই, দীক্ষিতা রিয়েলি সরি, আজকে ক্লাসটা একটু শর্টকাট আমার নিতে হয়েছে, বুঝছো? কারণ পাংচুয়েশনের যে ক্লাস, তোমাদের হাতে আমার সময় কম আছে, ঠিক আছে? আমার সাথে তোমরা এত বেশি ক্লাস পাবা না, সেই ক্ষেত্রে আমি একটু জলদি জলদি করার চেষ্টা করতেছি, এই কারণেই তোমাদের কমেন্ট অনেকের পড়তে পারি নাই। সো তোমরা সবাই ভালো থাকো, মোস্ট ইম্পর্টেন্টলি ভালোর দলে থাকো। ইনশাল্লাহ তোমাদের সাথে আবারও কোন একটা ক্লাসে দেখা হয়ে যাবে আমার। সো তোমাদের সবাইকে আমি আমার পক্ষ থেকে বিদায় জানাচ্ছি। এতক্ষণ আমি তোমাদের সাথে ছিলাম মোহাম্মদ মিহিদাতুল ইসলাম, এডু পরিবারের পক্ষ থেকে। তোমাদের সবাইকে আসসালামু আলাইকুম।